আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বিমা, ফুলবাড়িয়া কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের ফিনান্স, অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। আমরা এখানে কিছু প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে কথা বলবো। তার আগে আমরা অর্থের সময় মূল্যের সংজ্ঞাটা জানব। প্রথমে আমরা অর্থের সময় মূল্যের সংজ্ঞাটা জানব, অর্থাৎ অর্থের সময় মূল্য কাকে বলা হয় দেখব। আগে প্রথমে দেখি, ধরো 2015 সালে একটি কিটক্যাট চকলেটের দাম 15 টাকা, 2020 সালে একটি কিটক্যাট চকলেটের দাম 35 টাকা। অর্থাৎ 2015 সালে যে কিটক্যাট চকলেটের দামটা ছিল 15 টাকা, সেটা আজ অর্থাৎ 2020 সালে সেই কিটক্যাট চকলেটের দামটা হচ্ছে 35 টাকা। এখানে কিসের পরিবর্তন আসতেছে? অর্থাৎ সময়ের পরিবর্তন। তাকে আমরা বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, তাকে অর্থের সময় মূল্য বলা হয়। তার মানে কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলা হয়। তো অর্থের সময় মূল্য জানতে হলে আমাদের প্রথমেই দুইটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। যে আমরা জানি যে দুইটা কনসেপ্ট হচ্ছে, যে একটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু। এই দুইটা কনসেপ্ট আমাদের সবারই জানা, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। অঙ্কগুলোর মধ্যে যদি প্রেজেন্ট ভ্যালুর তথ্য দেওয়া থাকে তাহলে ফিউচার ভ্যালু বের করতে হবে, যদি ফিউচার ভ্যালুর তথ্য দেওয়া থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালুটা কি? প্রেজেন্ট ভ্যালু, আজকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু। তার মানে আজকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এর মানে আমরা আজকে কোনো একটা জিনিস কিনছি, এর এগেইনস্টে যে টাকাটা পে করছি সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর ফিউচার ভ্যালুটা হচ্ছে, ফিউচার ভ্যালু ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে ভ্যালুটা পাবো, অর্থাৎ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। তার মানে আজ থেকে 5 বছর পর কোনো একটা প্রকল্প থেকে যে টাকা পাবো, আজ থেকে 5 বছর পর কোনো একটা প্রকল্প থেকে যে টাকা পাবো সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। আমাদের অঙ্কগুলো করতে হলেও আমাদের দুইটা কনসেপ্টের উপর জোর দিতে হবে, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। তাহলে আমরা এই কনসেপ্টগুলোর সাথে আরও কিছু জানবো তথ্য। যে অঙ্ক করতে হলে আমাদের এখানে নগদ প্রবাহগুলো জানা দরকার। নগদ প্রবাহ তিনটা ভাবে নগদ প্রবাহ হয়। এক হচ্ছে যে একক নগদ প্রবাহ, একক নগদ প্রবাহ, দ্বিতীয়টা হচ্ছে মিশ্র বা অসমান নগদ প্রবাহ, অসমান নগদ প্রবাহ, তৃতীয়টা হচ্ছে সমান সমান নগদ প্রবাহ, বা এটাকে আমরা বার্ষিকী বা বার্ষিক ভিত্তি বলি, বার্ষিকী বা বার্ষিক ভিত্তি বলি। এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। উদ্দীপকের সেটা প্রেজেন্ট ভ্যালু বের করতে বলতে হতে পারে অথবা ফিউচার ভ্যালু বের করতে বলে, কিন্তু আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে, যে এটা চেনার উপায় জানতে হবে, এটা কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা আমাদের আগে প্রথমে জানতে হবে। যেমন একক নগদ প্রবাহটা আমাদের চিনবো আমরা কিভাবে, যেটা একক নগদ প্রবাহ। একক নগদ প্রবাহ আমাদের চেনার উপায় হচ্ছে একটা। তার মানে কি, একক নগদ প্রবাহ চিনতে গেলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে টাকার পরিমাণ একবার দেওয়া থাকবে। টাকার পরিমাণ একবার থাকবে, একবার থাকবে। টাকার পরিমাণ একবার থাকলে সেটা আমরা বুঝবো যে সেটা একক নগদ প্রবাহ। কিভাবে আমরা বুঝবো? যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যাক, যে আজ থেকে 5 বছর পর আমার কাছে 30,000 টাকা
পাবে। ধরো আমার বন্ধু আজ থেকে 5 বছর পর তাকে আমাকে 30,000 টাকা দিতে হবে আর কি, যে আমার কাছে 5 বছর পর 30,000 টাকা পাবে। তো সুদের হার এখানে বা বাট্টার হার হচ্ছে 5%। সুদের হার বা বাট্টার হার হচ্ছে 5%। তাহলে যে এই যে টাকার পার বললাম যে টাকার পরিমাণ একবার দেওয়া থাকে, বললাম কত 30,000 টাকা। তাহলে যে 30,000 টাকা যে একবার বললাম, তাহলে টাকার পরিমাণ একবার দেওয়া থাকবে। অথবা এরকমও বলতে পারি, আজ তুমি 10% সুদে জনতা ব্যাংক থেকে 10,000 টাকা রাখলে, অর্থাৎ আজ তুমি 10% সুদে জনতা ব্যাংকে 10,000 টাকা রাখলে, 5 বছর পর তোমার কত টাকা হবে বা কত টাকা পাবে, 5 বছর পর তুমি কত টাকা, এই যে 10,000 টাকা রাখলে এটা কি টাকার পরিমাণ কি একবার দেওয়া আছে। তাহলে আমাদের বুঝতে হবে যদি টাকার পরিমাণ একবার দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে একক নগদ প্রবাহ। টাকার পরিমাণ অবশ্যই একবার দেওয়া থাকবে। তাহলে আমরা এরপরে আসি, দ্বিতীয়টা হচ্ছে যে মিশ্র বা অসমান নগদ প্রবাহ। আমরা এটাই বুঝতেই পারি যে মিশ্র বা অসমান, টাকার পরিমাণগুলো কি অসমান থাকবে, সমান থাকবে না, টাকার পরিমাণগুলো কি ভিন্ন ভিন্ন থাকবে। তাহলে আমরা এখান থেকে দেখি যে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যে এক নম্বর হচ্ছে যে আমাদের এক নম্বরটা হচ্ছে যে টাকার পরিমাণ একের অধিক দেওয়া থাকবে। টাকার পরিমাণ একের অধিকবার থাকবে। টাকার পরিমাণ কি একের অধিকবার থাকবে। দুই নম্বরটা হচ্ছে যে টাকার পরিমাণগুলো ভিন্ন ভিন্ন হবে। টাকার পরিমাণগুলো ভিন্ন ভিন্ন হবে। কিভাবে আমরা একটা উদাহরণ দিই। ধরো আজকে কোনো একটা প্রকল্পে রহিম সাহেব কোনো একটা প্রকল্পে প্রথম বছর 10,000 টাকা, দ্বিতীয় বছর 12,000 টাকা, তৃতীয় বছর 15,000 টাকা কি করলো, বিনিয়োগ করলো 15,000 টাকা। তো প্রথম বছর কি 10,000, দ্বিতীয় বছর 12,000, তৃতীয় বছর 15,000 টাকা। তাহলে এখানে কি বলছিলাম যে টাকার পরিমাণ একের অধিক। তাহলে কি টাকার পরিমাণ একের অধিক, আরও এক্সটেন্ড হতে পারে, আরও চতুর্থবার হতে পারে, পঞ্চম বছর হতে পারে, এরকম বছরগুলো আরও বৃদ্ধি হতে পারে। তাহলে টাকার পরিমাণ একের অধিকবার দেওয়া থাকবে, একের অধিকবার দেওয়া আছে। এরপরে টাকার পরিমাণগুলো ভিন্ন ভিন্ন হবে। এটা কি ভিন্ন ভিন্ন, 10,000, 15,000, 12,000, 15,000 টাকার পরিমাণগুলো কি ভিন্ন ভিন্ন হবে। এরকম যখন আমরা দেখব তো সেটা বলবো যে মিশ্র বা অসমান নগদ প্রবাহ। তাহলে আমরা দেখি পরবর্তীটা, এটা একটা উদাহরণ দিয়ে কি বললাম যে টাকার পরিমাণ ভিন্ন ভিন্নগুলো হবে। আচ্ছা, পরেরটা দেখি যে সমান নগদ প্রবাহ অথবা বার্ষিকী। সমান নগদ প্রবাহ বা বার্ষিকী, আমরা এটা জানি যে সমান নগদ প্রবাহ বা বার্ষিকী, এটা কিভাবে বলবো। বার্ষিকী কাকে বলা হয়, অর্থাৎ সমান কিস্তিতে সমান সময়ের ব্যবধানে অর্থ প্রদান প্রক্রিয়াকে সমান কিস্তিতে সমান সময়ে অর্থ প্রদান প্রক্রিয়াকে বার্ষিক বৃত্তি বলা হয়। অথবা এটা বলতে পারি টাকার পরিমাণ এক হবে, সময়টা নির্দিষ্ট হবে, অর্থাৎ টাকার পরিমাণ একই থাকবে। ধরো প্রতি মাসেও হতে পারে, অথবা প্রতি বছরে হতে পারে। কিস্তির পরিমাণ যদি প্রতি 5 বছর পর 5,000 টাকা করে হয়, 5,000, 5 বছর পরে 5,000, প্রতি বছরে কত 5,000, প্রতি বছরে 5,000 টাকা করে। তার কী হবে, টাকার পরিমাণ কি সমান হতে হবে, নির্দিষ্ট করে হতে হবে, সময়টাও নির্দিষ্ট হতে হবে। 1 মাস অন্তর অন্তর হতে পারে, 2 মাস অন্তর অন্তর হতে পারে, অথবা 1 বছর পর হতে পারে। এরকম যদি হয় তাহলে সেটাকে বুঝবো আমরা সেটা নগদ, অর্থাৎ সমান নগদ প্রবাহ অথবা বার্ষিকী। আমরা এটা বিস্তারিত পরবর্তী ক্লাসে আর এটা আলোচনা করব। আমরা আজকে একক নগদ প্রবাহ এবং মিশ্র নগদ প্রবাহ নিয়ে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। একক নগদ প্রবাহ, প্রথমে আমরা দেখব একক নগদ প্রবাহের সূত্র। একক নগদ প্রবাহ একক নগদ প্রবাহ, প্রেজেন্ট ভ্যালু, ওকে। যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তাহলে অবশ্যই
যদি ফিউচার ভ্যালু বের করতে বলে তাহলে অবশ্যই প্রেজেন্ট ভ্যালুর অ্যামাউন্টগুলো দেওয়া থাকবে, প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ দেওয়া থাকবে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা এখানে জানি আই কি সুদের হার, বাট্টার হার, হ্যাঁ, মূলধন ব্যয় ইত্যাদি যেন নামে থাকতে পারে, বাট্টার হার, সুদের হার, বাট্টার হার। ওকে, এরপরে কি প্রেজেন্ট ভ্যালু, তাহলে কি প্রেজেন্ট ভ্যালুটা কি হবে? প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর অ্যামাউন্ট দেওয়া থাকবে, ফিউচার ভ্যালু দেওয়া থাকবে 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। বন্ধুরা এখন মাইনাস এন, অনেকে এটা দেখে বিচলিত হতে পারো যে এটা কেন আসলো। এটা আমি একটা ম্যাজিক ফর্মুলায় নিয়ে আসার জন্য, একটা নতুন ফরম্যাটে নিয়ে আসার জন্য এটা বের করা হয়েছে। তোমরা বইয়ে পড়েছো, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমি এটা কেন নিয়ে আসছি? এটা ক্যালকুলেটর দিয়ে করলে সময় কম লাগে, একটা সময়ের যে সময়টা কম লাগবে, এই কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলো দ্রুত সময়ের মধ্যে করতে পারার জন্য আমি এটা এই ফরম্যাটে দাঁড় করেছি। এবং আমরা সকল এরপরের যে সূত্রগুলো আছে আমি ম্যাজিক ফর্মুলায় নিয়ে আসার জন্য শুধু এই সূত্রটা আমি ব্যবহার করব। এটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমি এটা দেখাচ্ছি কীভাবে সেটা আসছে। আমরা দেখব, আমরা এটা তোমাদের বই আছে বা অনেক টিচার এভাবেই করাবে, কিন্তু আমি এই নতুন শুধু বললাম যে কি একটা ম্যাজিক ফর্মুলায় সকল সূত্রগুলো একসাথে নিয়ে আসার জন্য আমি এই সূত্রটা ইউজ করব। কিভাবে দেখাচ্ছি, যে এটা বই আছে, বইয়ের ফর্মুলাগুলো কিভাবে আছে, প্রেজেন্ট ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা এটাকে এইভাবে লিখছি, কিভাবে লিখি তোমরা পরে আসছো, যেমন 1 বাই এক্স টু দি পাওয়ার 2। তাহলে যদি কোনো কিছুর উপর পাওয়ার থাকে সেটা ইনভার্স হয়ে যায়। কিভাবে হয় ধরুন তো, তাহলে কি এটা আমরা এইভাবে লিখতে পারি না, এক্স ইনভার্স 2। এখানে যদি 3 থাকতো তাহলে আমরা কি লিখতাম, এক্স ইনভার্স 3। এখানে যদি 4 থাকতো তাহলে আমরা কি লিখতাম, এক্স ইনভার্স 4। তাহলে আমাদের এখানে নিচে কি আছে, এন আছে, তাহলে এটাকে ইনভার্স হিসেবে আমরা এনটাকে উপরে লিখে দিয়েছি। এটা তোমরা আরো বিস্তারিত জানতে পারবে অঙ্ক করলে। ওকে, তাহলে দেখি, তাহলে আবার বলি একক নগদ প্রবাহটা কিভাবে আসতেছে। একক নগদ প্রবাহ যদি একক নগদ ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন। একটু খেয়াল করি বন্ধুরা, মনে রাখার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, আমরা ফিউচারটা কি আমাদের ভবিষ্যতে, এটা ভবিষ্যৎ আমরা সবসময় যে চিন্তা করি যে ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে। আজকে আমি যে অবস্থানে আছি সেটা ভবিষ্যতে হয়তো আমার অবস্থানটা আরও ভালো হতে পারে, সুদৃঢ় হতে পারে। এর জন্য আমরা এটা মনে রাখার জন্য ভবিষ্যৎ আমাদের পজিটিভ, বর্তমান আমাদের নেগেটিভ। তাহলে ভবিষ্যৎ হচ্ছে পজিটিভ এন, আর ভবিষ্যৎ হচ্ছে পজিটিভ এন হবে, আর বর্তমান আমাদের নেগেটিভ এন হবে। এখানে আমরা বর্তমান দেখব, অর্থাৎ বর্তমান প্রেজেন্ট ভ্যালু দেখবো, সেখানে আমাদের নেগেটিভ এন হবে। আর যেখানে ফিউচার ভ্যালু অর্থাৎ পজিটিভ এন হবে। তার মানে মনে রাখবে এভাবে, ফিউচারে আমাদের নেগেটিভ এন হবে বা পজিটিভ এন হবে, আর বর্তমানে আমাদের নেগেটিভ এন হবে। এটা মনে রাখার জন্য, অর্থাৎ তার মানে বলবো এভাবে যে ফিউচারে পজিটিভ এন আর বর্তমানে নেগেটিভ এন। ওকে, আমরা দ্বিতীয় সূত্রে যাব। আমাদের অর্থ হচ্ছে মিশ্র বা অসমান নগদ প্রবাহ। মিশ্র বা অসমান নগদ প্রবাহ, মিশ্র বা অসমান নগদ প্রবাহ, মিশ্র বা অসমান নগদ প্রবাহ। ওকে, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, মিশ্র বা অসমান নগদ প্রবাহ আমরা পরে আসছি বন্ধুরা, যে আমরা এর আগে পরে আসছি কি একক নগদ প্রবাহ শুধুমাত্র কি একটা থাকবে। এখন কি লিখছি আমরা, আবার একটু একক নগদ প্রবাহটা লিখে রাখি, যে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর প্রেজেন্ট ভ্যালুতে ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার নেগেটিভ এন। আমরা এটা লিখে পড়ে আসছি, অলরেডি আমরা এটা পড়ে আসলাম মাত্র। তো দেখি এখন যদি মিশ্র নগদ প্রবাহ, আমি দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম, যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে টাকার পরিমাণটা কি থাকবে, টাকার পরিমাণ একের অধিক দেওয়া থাকবে। আর দ্বিতীয়টা বলেছিলাম যে টাকার পরিমাণগুলো কি ভিন্ন ভিন্ন হবে। যদি 3 বছর থাকে তাহলে 3টা হবে, 4 বছর থাকলে এরকম 4টা আমরা এক্সটেন্ড করবো, বৃদ্ধি করব, যোগ করে যাব। তাহলে দেখি ধরো 3টা, যদি
দেখো তাহলে এই সূত্রটাই আমরা কি করব, যোগ করব, খালি যোগ করব। দেখি প্রথম বছর প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। তারপরটা কি হবে, ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস n প্লাস ফিউচার ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস n। একটু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা মিশ্র নগদ প্রবাহ বা অসমান নগদ প্রবাহ বের করার এইটাই হচ্ছে মূল সূত্র। এখানে দেখব যে এই জায়গায় আমাদের সূত্র করতে গেলে, অঙ্ক করতে গেলে অনেকেই এখানে চিন্তা করি যে এন এর জায়গাটাতে কি বসবে। আমরা অনেকেই বুঝি না যে এন এর জায়গাটাতে কি বসবে। আমি এখানে এন এর জায়গায় কি বসবে সেটা বসানোর জন্যই, এখানে সেটা বের করার জন্যই বলবো যে এন আমরা জানি। তো একটু খেয়াল করি, আমি এর আগে বলে আসছি যে ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে, আর আগেরটাই বলছি। তো এখন দেখি একটু এন, এই ফিউচার ভ্যালু আমরা এখন যে অবস্থানে আছি, ফিউচারে আমরা কিছু করব, ভালো কিছু করব সেই প্রত্যাশা সবাই রাখি। তাহলে দেখি যে ফিউচার ভ্যালুটাতে কি হয়, প্রেজেন্ট ভ্যালু কি হবে আমরা একটু খেয়াল করি। ফিউচার ভ্যালুগুলো থেকে এন এর মানগুলোতে কি হবে, অর্থাৎ বড় হয়ে যাবে। ফিউচার ভ্যালুতে যদি এখানে 3, এ জায়গায় কত হবে 2, এ জায়গায় কত হবে 1, কত বছর 1 বছর 2 বছর 3 বছর, আর এটা থেকে মাইনাস এন, এতে 1 বছর 2 বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। এটাতে কি হবে, এটাতে -1 হবে, -1, -2 এবং -3, এইভাবে যাব। এখন বন্ধুরা দেখি এখানে যদি চক্রবৃদ্ধি সুদের কথা বলা হতো, সূত্রে যদি চক্রবৃদ্ধি মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক এই ধরনের কথা যদি উল্লেখ থাকতো, তাহলে সূত্র একই থাকতো, শুধুমাত্র কোথায় পরিবর্তন হতো আমরা জানি বন্ধুরা, পরে আসছি আয়ের নিচে কি হতো, এম হতো, আর আয়ের নিচে কি হতো, এম হতো। এন এর জায়গায় এন এর সাথে এম কি হতো, গুণ হতো। তাহলে এন এর সাথে এম গুণ হতো। তাহলে আয়ের পরিবর্তে আমরা দেখেন দেখবো আয়ের সাথে কি হবে, এম ভাগ হবে, আর এন এর সাথে এম গুণ হবে। এখানে দেখব আই এম দিয়ে ভাগ দিতে চাই, এম এন দুই ভাই পাশাপাশি দেখতে চাই আমরা, অর্থাৎ আই এর সাথে এম ভাগ করব, এন এর সাথে এম গুণ করব। এই ছিল আমাদের মিশ্র বা অসমান নগদ প্রবাহ। এরপর আমরা আসি একটু বার্ষিকীতে পুরোটা টাচ দিব না, আপাতত একটু বার্ষিকটা দেখাবো। বার্ষিক কি ছিল আমাদের তৃতীয়টা, সমান নগদ প্রবাহ, সমান নগদ প্রবাহ, সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। এখানে কি টাকা সমান হবে এবং সময়টা নির্দিষ্ট হবে। টাকা কি হবে, সমান হবে এবং সময়টা নির্দিষ্ট হবে। এখানে আমরা কি কি বৈশিষ্ট্য দেখলে বুঝবো যে এটা নগদ, সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। বলি না এর আগেটা, প্রতি বা কিস্তি শব্দ যদি থাকে, প্রতি বা কিস্তি দুইটা ওয়ার্ড যদি থাকে, তাহলে সেটা বুঝবো যে সমান নগদ প্রবাহ অথবা বার্ষিকী। প্রতি বা কিস্তি শব্দ উল্লেখ থাকলে সেটা বুঝবো, প্রতি বা কিস্তি শব্দ উল্লেখ থাকলে সেটা বুঝবো যে সমান নগদ প্রবাহ অথবা বার্ষিকী। আমরা জানি বার্ষিকী সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ বার্ষিকী আর একটা হচ্ছে অগ্রিম বার্ষিকী। সাধারণ বার্ষিকী আর একটা হচ্ছে অগ্রিম বার্ষিকী। আমরা পরবর্তী ক্লাসে শুধু বার্ষিকী নিয়ে কথা বলবো। আপাতত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।